প্রতিষ্ঠিত হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা এবারে স্লোগান তুলেছি, শুধু বিজেপি এককভাবে 370 আর মোর্চা সহ মিলিয়ে इस बार 400 पार। আমরা কেন এই স্লোগানটা দিলাম? ভারতবর্ষের মানুষ এবারে 2014 সনে প্রথমবার প্রধানমন্ত্রী যখন হয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই সময় আমরা 282টা আসন নিয়ে ক্ষমতায় বসেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। 5 বছর কাজ করার পরে ভারতবাসীরা প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, তার প্রতি ভরসা আস্থা দেখিয়ে 303 আসনে জয়যুক্ত করে আবার দ্বিতীয়বারের মতো 2019 সনে প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়। আমরা গত 10 বছরে ভারতবর্ষের উন্নয়নের জন্য, ভারতবর্ষের সব ধর্ম জাতি অংশের মানুষের জন্য আমরা দল বল নির্বিশেষে সবকা সাথ মানে সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেছি, সবার বিকাশের চেষ্টা করেছি এবং তার জন্য আজকে ভরসা দিন দিন প্রধানমন্ত্রীর উপরে সবার আসছে। প্রধানমন্ত্রীর কথায় সবাই মিলে যদি প্রয়াস করি আমরা আরো এগিয়ে যেতে পারব। ইতিমধ্যে আপনারা দেখেছেন সবকা সাথ সবকা বিকাশের যে নীতি, এটা সফল হয়েছে। তার জন্যই আমাদের দেশ এক সময় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালিকায় র্যাঙ্কিংয়ে আমরা 11 নম্বর স্থানে ছিলাম। 10 বছরের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় চলে গেছে, এখন আমরা 5টা শক্তিধর রাষ্ট্রের মধ্যে আমরা চলে এসেছি। আগামী 2024 নির্বাচনের পরে 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের দেশকে 3 নম্বর অর্থনৈতিক দেশ হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আমরা দেখছি এই যে 10 বছরে যা কাজ আমরা করেছি, এর আগে 65 বছরে কোন সরকারের পক্ষে এত কাজ করা সম্ভব হয়নি, এত কাজ করা সম্ভব হয়নি। আমি যদি 1-2টা উদাহরণ আপনাদের দেই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার পরে দুর্নীতি বন্ধ করে দেব। অন্তত প্রধানমন্ত্রীর মতো পদ, ক্যাবিনেট মন্ত্রী, এমপি, এরকম অফিসার যারা আইএস অফিসার, সেক্রেটারি পর্যায়ে, কমিশনার পর্যায়ে তারা দুর্নীতি করে যদি জনগণের টাকা আত্মসাৎ করে তাহলে কাউকে ছাড়া হবে না, কেননা এইগুলি জনগণের পয়সা। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন যে দিল্লি থেকে টাকা পাঠালে গ্রামে এসে পৌঁছতে রাস্তায় হারিয়ে যায় প্রায় 85 টাকা। 15 টাকা চলে আসে কোন পঞ্চায়েতে, ব্লকে। 100 টাকায় যে কাজটা হওয়ার কথা সেটা কাজ হতো কংগ্রেস আমলে, অন্যান্য সরকারের সময় 15 টাকা কাজ হতো। 100 টাকার কাজ কোনোদিন হতো না। গরিব মানুষের জন্য 100 টাকা পাঠালে দিল্লি থেকে কেউ 100 টাকা পেত না। মাঝখানে অনেক দুর্নীতির মাধ্যমে বিভিন্ন কারণে টাকা হারিয়ে যেত, আত্মসাৎ হয়ে যেত, মানুষ বঞ্চিত হতো, উন্নয়ন তার জন্যই হতো না দেশের। এই জন্য প্রধানমন্ত্রী বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, না আমি নিজে দুর্নীতি করে খাবো না কাউকে খেতে দেব। আজকে আপনারা চিন্তা করে দেখবেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 10 বছরের তিনি প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে আঙ্গুল তোলার ক্ষমতা ওই আমাদের বিরোধী দলেরও হয়নি। কোন মন্ত্রীর বিরুদ্ধে আমাদের ওনার প্রধানমন্ত্রী পরে যারা মন্ত্রী আছেন, অমিত শাহ আমাদের, রাজনাথ সিং, নির্মলা সীতারমন, এরকম আমাদের সিনিয়র যারা মন্ত্রী, তাদের বিরুদ্ধেও একটা কথা কেউ বলতে পারে না। এমনকি আপনারা বলুন, আমি আপনাদের বুথে আমি এমপি হয়েছি, আপনারা বলুন কোন জায়গায় কেউ যদি বলেন বা অভিযোগ শুনেন যে রেবতী ত্রিপুরা অন্য জায়গায় 2 লক্ষ টাকা দুর্নীতি করেছে, আপনারা বলতে পারবেন না। কারণ আমরা প্রধানমন্ত্রীর আদর্শে চলি। আমরা সরকারে
সুযোগ সুবিধাগুলি ডাইরেক্ট আমরা জনগণকে দেওয়ার চেষ্টা করছি। এই জন্যই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। আমরা সেটা দিয়ে দিই যেহেতু জনগণের পয়সা পাতা 2000 টাকা আমরা হাতে হাতে দেই না। তারপরে বিভিন্ন যে স্কিমে যে টাকাগুলি, ঘরের টাকা, শৌচালয়ের টাকা, আয়ুষ্মান, এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এই সমস্ত টাকা আমরা ডাইরেক্ট যিনি বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিই। মাঝখানে কেউ খেতে পারে না, দুর্নীতি বন্ধ হয়েছে দেশে। তার জন্যই উন্নয়নের কর্মযজ্ঞ সুচারুভাবে, মসৃণভাবে আজকে আমাদের দেশে চলছে। দুর্নীতি মুক্ত প্রশাসন আমাদের দেশে চলছে। প্রধানমন্ত্রীর আহ্বানে অনেক কাজ আপনারাও করেছেন প্রধানমন্ত্রীর জন্য, দেশের জন্য। সেটা কিভাবে? স্বচ্ছ ভারতের কথা বলেছেন। আজকে আমাদের ত্রিপুরা সহ ভারতবর্ষ অনেকটা পরিষ্কার, বাজার, নগর, অফিস, আদালত, এরকম কাজ। যেমন আপনারা করোনার সময় আপনারাও প্রধানমন্ত্রীকে সাহায্য করেছিলেন, হাততালি দিয়ে, থালা বাজিয়ে, ডাক দোল বাজিয়ে। সিপিএম কংগ্রেসরা নানা ধরনের সমালোচনা, কটূক্তি করেছিল, বলেছিল এটা কেমন প্রধানমন্ত্রী মানুষকে থাল বাসনপত্র বাজাতে বলে। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি প্রধানমন্ত্রী দেশের মানুষকে সচেতন করছিলেন থাল বাসনপত্র বাজানোর মাধ্যমে। আর এই করোনার সময় যখন সবাই বাড়ি ঘরে বসে গেল, কাজ বন্ধ হয়ে গেল, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, মানুষ বেরোতে পারছে না, মানুষকে কিন্তু প্রধানমন্ত্রী ছেড়ে দেননি, মানুষের পাশে দাঁড়িয়েছেন। 81 কোটি মানুষের জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা যেমন করেছেন। এই করোনা শেষে 3 বছর খাওয়ানোর পরে আবারও আগামী 5 বছর পর্যন্ত আবার রেশনে বিনামূল্যে খাদ্য সরবরাহের কথা ঘোষণা দিয়েছেন। গরিবের সঙ্গে তিনি আছেন। দেশের মধ্যে কৃষকদের জন্য, এখানে ছোট ব্যবসায়ী, কৃষক আমরা আমাদের মধ্যে অনেকেই, আমাদের প্রধানমন্ত্রী বলছেন দেশ তখনই উন্নতি লাভ করবে যখন কৃষক, শ্রমিক, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী, জনজাতি হোক, এসসি হোক, ওবিসি হোক, তাদের জন্য আমরা যদি সরকারের সুযোগ সুবিধাগুলি ঠিক আমরা পৌঁছাতে পারি। ভগবান দা এক সময় আমাদের এসসি তপশিলি কল্যাণ দপ্তর সহ এআরডিডি কয়েকটা দপ্তরের মন্ত্রী তিনি সামলেছে। ওনার সময় যেমন স্কিম হয়েছে, এখনো স্কিমগুলি চলছে, আরো নতুন কিছু স্কিমও আমরা এই রাজ্যেও আমরা হাতে গ্রহণ করেছি। কেন্দ্রীয় সরকার, তার জন্যই প্রধানমন্ত্রী বলছেন আমাদের দেশে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান এইভাবে ভাগ করা উচিত না। কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে কি করে এভাবে দেখা উচিত না। আমাদের দেশের সাধারণ মানুষকে 4টা শ্রেণীতে বিচার করা দরকার বলে তিনি বলছেন। এখন এই 4টা শ্রেণী কারা? মহিলা। মহিলা যদি আমরা শব্দ ব্যবহার করি তখন জনজাতীয় মহিলা, মুসলিমও মহিলা, মুসলিম সম্প্রদায় থেকে মহিলা, হিন্দু থেকেও মহিলা, বাঙালি সম্প্রদায় থেকেও মহিলা, মানে মহিলা শ্রেণী। মহিলার সশক্তিকরণ, মহিলার ক্ষমতায়ন, মহিলাদের যদি অধিকার দিতে পারি, মহিলাদের যদি অধিকার সম্মান দিতে পারি, তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে। এই কথা বলছেন কে? নরেন্দ্র মোদী। মহিলার পরে কার কথা? যুবকদের কথা বলছেন। যুবকদের উন্নয়ন, যুবকদের জন্য সঠিক দিশা, যাতে বিপথে পরিচালিত না হয়, উগ্রপন্থী হয়ে হাতে যাতে বন্দুক না ধরে, অস্ত্র হাতে যাতে না নেয়, তার জন্য সঠিক শিক্ষানীতি, তার জন্য সঠিক খেল নীতি আমাদের স্পোর্টসের, তার জন্য কর্মসংস্থান দেশের মধ্যে পলিসি তৈরি হচ্ছে আমাদের দেশের জন্য, যুবকদের জন্য। সরকারি চাকরির সুযোগ সুবিধা সীমিত, কিন্তু কর্মসংস্থান আমার এই কুমারঘাটের মধ্যে যে রেল স্টেশন, এখানে 34 কোটি টাকার কাজ শুরু হবে, সেখানে আমার এখানকার যুবকরা তো কাজ পাবে। আমার এই কুমারঘাটের এখান থেকেও যদি সিমেন্ট, রড সেখানে বিক্রি হয়, আমার এখান থেকে কর্মসংস্থান হবে, আয় উপার্জন হবে। এরকম চিন্তা ভাবনা যুবকদের জন্য, মহিলাদের জন্য। আর একটা কি? অন্নদাতা শ্রেণী, কৃষক। যারা কৃষক, তাদের যদি আর্থিক অবস্থার উন্নতি, সামাজিক উন্নতি আমরা করতে না পারি,
তাহলে দেশ এগিয়ে যাবে না। তার জন্যই বলছেন কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য উন্নত মানের বীজ যেমন দেওয়া দরকার, মেশিন দিয়ে সাহায্য করা দরকার, ট্রাক্টর দিয়ে সাহায্য করা দরকার, ধান কাটার মেশিন, ধান লাগানোর মেশিন, এখন উন্নত ধরনের মেশিন আমাদের বাজারে আছে। এই জন্য তো নমো দ্রোণ দিদি এখন নাম হচ্ছে, মহিলাদের হাতেও দ্রোণ তুলে দেওয়া হবে, এই দ্রোণ দিয়ে ওষুধ ছিটানো হবে, এই দ্রোণ দিয়ে জল দেওয়া হবে, কৃষি কাজে এটাকে প্রয়োগ করা হবে এবং সেলফ হেল্প গ্রুপ 15,000 1 কোটি সেলফ হেল্প গ্রুপ আমার দেশের মহিলারা আজকে উপকৃত। তাদের হাতে আরো ক্ষমতা দেওয়ার জন্য মহিলাদের হাতে আমরা চেষ্টা চালাচ্ছি। রাত 1টা পর্যন্ত আমাদেরকে পার্লামেন্টে বসিয়ে আমাদের প্রধানমন্ত্রী মহিলাদের জন্য 33%, আগামী দিনে এমপি এবং বিধানসভায় এমএলএ হবেন 33%। আমাদের ত্রিপুরা রাজ্যে 60 জন আমাদের এমএলএ আছে, আমরা যদি 30% ধরি তাহলে 18 জন, আগামী দিনে 19 জন মহিলা আমাদের বিধানসভায় বিধায়িকা হতেই হবে, আমাদের করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইন করে দিয়েছেন আমাদের মহিলা সংরক্ষণ বিলটা আনার পরে মহিলাদের জন্য ভাবা হচ্ছে। আমি কয়টা শ্রেণীর কথা বললাম? তিনটা, মহিলা, যুবক, কৃষক। এবারে আর একটা কথা, সেটা হচ্ছে গরিব। গরিব যারা, তাদের উন্নয়ন যদি করতে না পারে তাহলে দেশ উন্নয়ন হবে না। গরিবই হটাও 80-র দশকে আমরা শুনেছি স্লোগান, কিন্তু গরিব হাটেনি, গরিব দূর হয়নি। গরিব দূর করার জন্য যে কাজটা করার দরকার ছিল সেটা অন্য কোন সরকার, কোন প্রধানমন্ত্রী সেটা করেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গরিব দূরীকরণের, গরিব দারিদ্রতা দূরীকরণের কাজটা করেছেন। কিভাবে? সিপিআইএম যারা করেন তাদের গরিব, তারাও তো গরিব আছে, কংগ্রেস যারা করেন তারাও তো গরিব আছে, মথা যারা করে তারাও তো গরিব আছে, বিজেপির মধ্যে তো গরিব আছে। তো গরিবের জন্য কাজ করা। প্রধানমন্ত্রী বলেছেন আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা দেব সেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, পার্টি দেখা হবে না, দল দেখা হবে না, যার নাম আছে তাকে দিয়ে যাব। তার জন্য ত্রিপুরা রাজ্যে আমরা 4.5 লক্ষ মানুষকে গত 5 বছরে, এই 6 বছর হতে চলছে, আমরা মানুষকে গড় দিয়েছি। পুরো দেশের মধ্যে কোটি কোটি মানুষকে দেওয়ার পরও আরো বাকি আছে আমরা জানি। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরো 2 কোটি গড় অনুমোদন দিয়েছে। ত্রিপুরা রাজ্যেও আরো এরকম 20 লক্ষ, সম্ভবত আরো 1,20,000, প্রায় 2 লক্ষ আমরা ত্রিপুরা রাজ্যে আবার পাবো। যারা শেষে পাবেন তারা তো আরো ভাগ্যবান। আগে কত ছিল? 1,30,000, এখন তো শুনছি 2,40,000 হবে। অনেক জায়গায় সেটা পিএম জন্মন নামে একটা যোজনা আছে, 2,40,000। তো ঘর যদি না থাকে, গৃহহীনরাই তো গরিব। আমাদের রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা, তিনি গ্রামে চলে যান গরিব খোঁজার জন্য, ঠিক আছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো গরিব ঘরের সন্তান। বাবা চায়ের দোকান খোলা আকাশের নিচে, আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। এইভাবে ওনাকে বড় করেছে। তার জন্য তিনি গরিব কি সেটা বুঝেন। গরিবের সংজ্ঞা, গরিবের অর্থ ওনাকে বোঝাতে হয় না। তার জন্য প্রধানমন্ত্রী এখন গরিবের জন্য ভাবছেন গৃহ দেওয়ার মাধ্যমে। গৃহ দেওয়ার পরে এখন 5 বছর পর্যন্ত রান্না করা, রান্নার গ্যাস, চাল তো বিনামূল্যে দিচ্ছি, রান্না করার জন্য গ্যাসের সংযোগ অনেকে পেয়েছেন। আমাদের দেশে প্রায় 10 কোটি মহিলার হাতে গড় যেমন দিয়েছি মহিলার নামে, রান্নার গ্যাসও মহিলাদের নামে 10 কোটি ভারতবর্ষে আমরা দিচ্ছি, 10 কোটি। এরপরে শৌচালয় মহিলাদের নামে, গরিব মানুষকে আমরা দিচ্ছি শৌচালয়, খোলা আকাশের নিচে যাতে শৌচালয়ে যেতে না হয়। আমরা বিদ্যুতের সংযোগ, ঘর যাতে অন্ধকার না থাকে, বাড়ি ঘর অন্ধকার যাতে না থাকে, সোলারের ব্যবস্থা করা গরিব মানুষের জন্য। কৃষক যদি হয় ঠিক আছে, বছরে 6,000 টাকা আমি এমনিতেই দিয়ে দিলাম। সেটা কিভাবে? 3 কিস্তিতে 2,000 করে বছরে 6,000। প্রধানমন্ত্রী, আপনার শুধু জমির কাগজ থাকতে হবে। জনজাতিদের ক্ষেত্রে পাট্টার কাগজ যদি থাকে আপনারা পেয়ে যাচ্ছেন 6,000 টাকা।
কৃষকের সার, এই সারের মূল্য অর্ধেক কমিয়েছে। তারপরে সারের অভাব হয়নি বাজারে। এই গত 10 বছরে আমাদের দেশের সারের উৎপাদন দ্বিগুণ করেছেন উনি। কৃষকদের পিএম কুসুমের মাধ্যমে, সোলার লাইটের মাধ্যমে জলসেচের জন্য ব্যবস্থা করেছেন। আপনারা বিভিন্নভাবে জলসেচের আওতায় আপনারা এসেছেন। কৃষকদের জন্য উন্নত মানের বীজ, ধান কেনা, গম কেনা, তারপরে আমাদের আখ কেনা, যেটা আমরা কুইশার বলি সেটা, এইগুলি কেনা, শস্য কেনা, আমাদের সরকার দাম বাড়িয়ে দিয়ে কৃষকদেরকে লাভ দিয়ে আজকে কৃষকদের সাথে আমাদের সরকার কাজ করছে। এই যে কাজ হচ্ছে তার জন্যই তো ওই রাজস্থান আমাদের হাতে ছিল না। এই কয়েক মাস আগে ইলেকশনে আমরা রাজস্থান কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিলাম। ওই আমাদের ছত্তিশগড় কংগ্রেসের হাতে ছিল দীর্ঘদিন, আমরা সেটা ছিনিয়ে আনলাম এবং এত শোচনীয় হয় কংগ্রেসের সব জায়গায়, সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম। ওই নীতিশ কুমার মাঝখানে বিহারের মুখ্যমন্ত্রী ভেবেছিল বিজেপির সঙ্গে থেকে লাভ নেই, কিন্তু বিজেপির সঙ্গে মাত্র 5-6 মাসের জন্য ছেড়ে দিয়ে গিয়েছিলেন। আবার ফিরে এলেন প্রধানমন্ত্রীর হাত পা ধরে, বলছে মোদীজি मैं आपके साथ काम करना चाहता हूं। আজকে ভারতবর্ষের মানুষের মুড বিজেপি বিজেপি, মোদী মোদী, এছাড়া কোনো উপায় তারা দেখছে না। তার জন্যই আমরা বলতে পারি যে এই যে 2019 সালে যে 303, সেটা আগামী দিনে আরো আসন সংখ্যা বাড়বে। তার জন্যই আমাদের ভরসা, আমরা বিশ্বাস করি আম জনতা ভারতবর্ষে আগামী দিনে নরেন্দ্র মোদীকে আরো বিপুল ভোটে ক্ষমতায় বসাবেন 3 বারের মতো। আমি এবং প্রতিমা দিদি, আমরা দুইজন পশ্চিম এবং পূর্বে 2019 সালে আমার মনে আছে আমরা দুইজনেই 2 লক্ষের ব্যবধানে আমরা জিতেছিলাম। ব্যবধান, টোটাল বুথ না, বুথ না। আমি জিতেন চৌধুরী থেকে 2 লক্ষের উপরে বুথ পেয়েছি। আপনারা চিন্তা করুন, জিতেন চৌধুরী সেই সময়কার এমপি, প্রজ্ঞা দেবী রাজকুমারী, এনসি দেববর্মা স্বর্গীয়, উনি মন্ত্রী ছিলেন। আমাদের এই এলাকার মানুষ, পূর্ব ত্রিপুরার মানুষ আমাকে 2,04,292 ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছিলেন আপনারা। আমরা আশাবাদী এবারে সেটা আরো বাড়বে। কেননা এই গত 10 বছরে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কম হয়নি। ভারতবর্ষে যেমন মাত্র 74টা 74 অনলি এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্ট বিমানবন্দর। পুরো দেশের মধ্যে কয়টা? 74টা। কত বছরে? 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই 2013 অবধি, 14 আমরা ক্ষমতায় আছি, 13 অবধি, 1947 থেকে 2013 সন অবধি দেশে বিমানবন্দরের সংখ্যা ছিল 74টা। আপনারা শুনলে অবাক হবেন, তথ্য আছে, সব জায়গায় পাবেন। আমরা 10 বছরে 76টা আরো বিমানবন্দর করেছি। দেশের মধ্যে এখন 150 বিমানবন্দর। বিমানের জায়গা হয় না, যাত্রী বেশি ভিড়, এখন যাত্রী ভাড়া বেশি। তার জন্য আমাদের সরকার 1000 বিমান আরো কেনার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী একটা সময় বলেছিলেন, হাওয়াই চপ্পল পহননে ওয়ালা হাওয়াই জাহাজ চানা চাই। হাওয়াই চপ্পল, আমরা যে স্যান্ডেল পরি, এই স্যান্ডেল পরে, স্যান্ডেল পরা যারা আমরা গ্রামাঞ্চলে থাকি, আমরা যাতে ওই হাওয়াই জাহাজ, হাওয়াতে উড়ে দেখে হাওয়াই জাহাজ বলে হিন্দিতে, তো আমরা যাতে হাওয়াই জাহাজ বিমান চড়তে পারি এরকম ব্যবস্থা করতে হবে বলছেন। 65 বছরে কত? 74, 10 বছরে 76, এখন 150 আমাদের বিমানবন্দর। এই ন্যাশনাল হাইওয়ে, এই যে আমাদের ত্রিপুরা যে ন্যাশনাল হাইওয়ে একটা ছিল, এখন 8টা। পুরো দেশের মধ্যে আমি যদি বলি 65 বছরে 2014 অব্দি 13 অব্দি আমাদের দেশে হাইওয়ের দূরত্ব আছিল লেগ, যেটা সংখ্যায় কিলোমিটারে যদি বলি 91,000 কিলোমিটার শুধুমাত্র 65 বছরে জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছিল। আমার প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে 10 বছরে 53,000 কিলোমিটার নতুন জাতীয় সড়ক করেছেন। এইটা এখন দেশের অর্থনৈতিক উন্নতিতে কাজে লাগছে। যে রাস্তা
আমি কুমারঘাট থেকে কৈলাসহরে যাইতে আমার প্রায় 1 ঘন্টা লাগতো। আমি আজকে কত মিনিটে কৈলাসহর থেকে কুমারঘাটে এলাম জানেন? মাত্র 17-18 মিনিটে। আমি কৈলাসহর থেকে এই পর্যন্ত 40 মিনিটে আমি এখানে এলাম। আমার গাড়ির স্পিড আজকে কত জানেন? ঘন্টায় 1 ঘন্টায় 60-65 এর বেশি দেয় না। হাইওয়ে ওই যে কৈলাসহর খোলা জায়গায় আমি যে গাড়ি চলি এটা 120 কিলোমিটার পর্যন্ত স্পিডে চলতে পারে। আমি সাবরুম রাস্তায় একবার 120 কিলোমিটার আমি স্পিড দিয়ে দিয়েছি। এই 120 কিলোমিটার না, মাত্র 60 কিলোমিটার আস্তে আস্তে এসে তারপরেও 20 মিনিট লাগে না। আগে কত ছিল? 1 ঘন্টার মতো লাগতো। আপনারা কৈলাসহরে যারা যেতেন জানেন। আজকে সময় আমাদের সাশ্রয় হলো, টাকা পয়সা আমাদের হলো। তো প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় সড়ক হীরা দেব হীরা বলেছিলেন। মানিক সরকারকে হটাও, আপ লোক হীরা লাও। আপনারা মানিক সরকারকে হটিয়ে হীরা এনে দিয়েছেন। তার জন্য জাতীয় সড়ক 8টা যেমন পাচ্ছি আমরা, রেল যেমন পাচ্ছি, কুমারঘাটের উন্নয়ন হবে, ধর্মনগর, এবং রেল এখন বিদ্যুতের কানেকশন চলছে, বন্দে ভারত আমরা পাবো, স্পিডে আমাদের ট্রেনগুলি চলবে। মোদি হেতু মুমকিন। আমাদের আমি বললাম ডাক্তার আমাদের, আমরা বলি আমার 82 মাইলের ডাক্তারের অভাব, এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারই নাই। আমরা সমালোচনা করি ডাক্তার কি আমি হতে পারি রেবতী ত্রিপুরা? না, আমি তো ডাক্তারি পড়াশোনা করিনি। ভগবান দার সঙ্গে পক্ষেও সম্ভব না, আপনাদের পক্ষে ডাক্তারি পড়তে হবে। ডাক্তারি পড়তে গেলে আমরা দেখলাম, আমরা সরকার আসার পরে মেডিকেল কলেজ যেখানে পড়াশোনা করলে ডাক্তার হয় এই সংখ্যা ছিল মাত্র 386টা পুরো দেশের মধ্যে। কত? 386 পুরো দেশের মধ্যে মেডিকেল কলেজ। এখন কত জানেন? এখন 704টা সারা দেশের মধ্যে মেডিকেল কলেজ। 10 বছরে আরো কত? 400-র উপরে করছেন উনি। 10 বছরে যদি 400 হয়, 65 বছরে 300। আপনারা মিলিয়ে দেখান মোদি কত কাজ করছে। আগামী দিনে আপনারা ডাক্তার পাবেন আরো। এখন আমাদের যারা এমবিবিএস তারা এখন এমডি সার্জন হওয়ার জন্য ডাক্তারি পড়াশোনা। স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন। আমাদের এই ধলাই জেলায় মেডিকেল কলেজ হবে, জায়গা সবকিছু কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। পিপিপি মডেল হবে ধলাই জেলায়। ডেন্টাল কলেজ হয়ে গেছে। একটা কলেজ ছিল, কয়টা কলেজ হয়েছে আমাদের মেডিকেল কলেজ আপনারা দেখছেন পুরো দেশের মধ্যে। তো এইভাবে পুরো দেশের আমূল পরিবর্তন হয়ে 81 কোটি মানুষকে আমরা আজকে গ্যাস দিচ্ছি বিনামূল্যে, সবকিছু দিচ্ছি। তো মোদির জন্য আজকে পুরো দেশ মোদি মোদি। একটা সময় কংগ্রেস সিপিএম আমরা বলতেন যে বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গা লাগবে, দাঙ্গা দাঙ্গা। কি কইছিল? তারা তো হিন্দু মুসলিম নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো হিন্দুরা মুসলিমরে আক্রমণ করব, মুসলিম হিন্দুরে একদম দেশ শেষ। আপনারা আজকে বলুন, যারা আমরা হিন্দু বা যারা মুসলিম, এই যে রাম মন্দির নির্মাণ হলো বিশ্বের সবার কাছে অবাক। কিভাবে সম্ভব হলো নরেন্দ্র মোদীর সময়? এই রাম মন্দির কি আমাদের গর্বের বিষয় না? বলুন আপনারা, বলুন। এই রাম মন্দিরের মাধ্যমে দেশে তো আমাদের আছে, বিদেশে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকারের, আমাদের নাগরিকদের সুনাম হলো কিনা? হচ্ছে তো। তো এই যে সুনামটা প্রধানমন্ত্রীকে দেওয়া দরকার, ক্রেডিটটা। রাম মন্দির নির্মাণের পেছনে একটাও দাঙ্গা হয়নি, মারপিট হয়নি। সুপ্রিম কোর্টের মাধ্যমে রায়টা হওয়ার পরে আমরা মন্দিরটা নির্মাণ করেছি। বাবরি মসজিদের জন্য জমি দিয়ে দিয়েছি আমরা। মসজিদ হবে আগামী দিনে, রাম মন্দির হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আমি 28 তারিখ অযোধ্যায় যাচ্ছি, কারণ এটা পার্টি আমাকে নির্দেশ দিয়েছে। একটা ট্রেন গেছে অনেক আগে, এটা স্বাগত জানিয়েছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিবাদী। ওইখানে দাঁড়িয়ে আমাকে পার্টি বলেছে আমারে, তুমি 28 তারিখ যাও, ত্রিপুরা থেকে আরো একটা ট্রেন যাচ্ছে, 2টা ট্রেন। তো ওইটা আমি গিয়ে রিসিভ করবো, তাদেরকে স্বাগত জানাবো অযোধ্যায় গিয়ে। আমি কাল যাচ্ছি দিল্লিতে, পার্টি যে ম্যানিফেস্টো ইশতেহার সেই কমিটিতে আমাকে ডক্টর অশোক সিনহাকে রেখেছে। তো তার জন্য দিল্লি যেতে হবে কালকে। তো আজকে দেশের মধ্যে শান্তি বিরাজ করছে। উগ্রপন্থীর যে কর্মকাণ্ড বন্ধ হয়েছে। শান্তি থাকলে উন্নয়ন সম্ভব, আমরা আম জনতা বিশ্বাস করি না। মারপিট, আবার ওই মথারা যদি রাস্তা আটকায়, জাতীয় সড়ক বন্ধ করে আবার মারপিট শুরু করে, আপনারা কি শান্তিতে থাকতে পারবেন? পারতেন না তো। মথারা যদি আবার শুরু করে, তো আমরা তো শান্তি চাই আর উন্নতি চাই।
আর কি দরকার আম জনতার জন্য? এই কাজটা আমাদের নরেন্দ্র মোদী করছেন। দেশে এখন ওই পাকিস্তান থেকে উগ্রপন্থী এসে আক্রমণ করতে পারে না, চীনের ওই আর্মিরা এখন আমার দেশে ঢুকে যা খুশি করতে পারে না। তো এটা আমাদের দেশের সম্মান বাড়লো কি না কমলো? আমার দেশের সম্মান বাড়লো, নিরাপত্তা বাড়লো। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে নিরাপত্তা এটাও দরকার, স্বাস্থ্য চিকিৎসা সব ক্ষেত্রে উন্নতি। এই জন্য দেশ এগিয়ে যাচ্ছে 11 নম্বর থেকে এখন আমরা 5 নম্বরে। প্রধানমন্ত্রী বলছেন আমরা 5 নম্বরে সন্তুষ্ট থাকতে রাজি নই। উনি প্রধানমন্ত্রী 3 বারের মতো হওয়ার পরে আমাদের দেশকে 3 নম্বরে নিয়ে আসবেন, তিনি এই প্রতিজ্ঞাবদ্ধ তিনি করেছেন। তো তার জন্য আমার দেশের নাগরিক শুধু সময়ের অপেক্ষা। এখন আমাদের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলে 25টা লোকসভা আসন আছে। 25টার মধ্যে আমাদের হাতে এখন 18টা আছে। আমাদের বর্তমানে যে পার্টি সার্ভে 3বার সার্ভে হয়েছে ত্রিপুরা, যে আপনারা হয়তো বা জানেন, অনেকে জানেন না। অনেকের কাছে দিল্লি থেকে ফোন এসছে, আপনি কি রেবতী ত্রিপুরাকে চেনেন? রেবতী ত্রিপুরা কি আপনার এলাকায় যায়? রেবতী ত্রিপুরা কি মানুষের সঙ্গে চলে কিনা? সব সার্ভে হয়। হয়তো বা আপনাদের কাছেও ফোন আসে মাঝে মধ্যে। এইভাবে সার্ভে করার মাধ্যমে এখানে মানুষ অনেকে আমরা চিনিও না, আপনার সঙ্গে চা খেতে খেতে তথ্য নিয়ে যায়, কার কথা বেশি আলোচনা করে, বিজেপির কথা না সিপিএম এর কথা, এটাও সার্ভে হয়, হিসাব হয়। এইভাবে দেখা গেল ভারতবর্ষে আজকে যদি ইলেকশন হয়, আজকে কত তারিখ? 24 তারিখ। আজকে যদি নির্বাচন হয় 308টা থেকে 10টা বিজেপি সিট জিতে আজকের দিনে। এই জন্য 370 লক্ষ মাত্র আমরা এগিয়েছি। এই উত্তর পূর্বাঞ্চলে 25-এর মধ্যে 18 আমাদের হাতে আছে। আজকে যদি ইলেকশন হয় 21টা জিতবো আমরা, 21টা। এরকম সার্ভেতে রিপোর্ট চলে আসছে। সব ঠিকঠাক থাকলে উত্তর পূর্বাঞ্চলে 25টার মধ্যে বিজেপি 23টা জিতবে। আমি আজকে বলে দিলাম এই করমসারা, এই মিরাসি মাইল বাজারে আপনারা দেখবেন পুরো ভারতবর্ষে এখন বিজেপি। তার জন্য আপনারা কোনো কথা ওই সিপিআইএম, কংগ্রেস, অন্যান্য তারা মিলে যাক। আমরা তো বলি তোমরা সবাই মিলে 2018-তে চেষ্টা করেছো। সিপিএম কংগ্রেস কি বলতো? আমরা তো আগে বলতাম বড় ভাই ছোট ভাই, পর্দার আড়ালে তারা নাটক করে, এইখানে কুস্তি করে, মারপিট করে, দিল্লিতে গিয়ে দুস্তি করে, বন্ধুত্ব দেখায়। এটা আমরা প্রমাণ পাইলাম এবারে 2023 নির্বাচনে। কংগ্রেস সিপিএম মিল্লা, জিতেন চৌধুরী আর সুদীপ রায় বর্মন মিল্লা কয় বিজেপি এবারে 2 সংখ্যার সিট পাইতো না, 2 অঙ্কের মানে সিট পাইতো না। কত? 8 থেকে 9, 10 এলে তো 2টা সংখ্যা, তো 8 থেকে 9। জিতেন চৌধুরী কইছে 2 তারিখের পরে সরকার দেখার দায়িত্ব আমাদের, জনগণের সুখ নিরাপত্তা আমরা দেখব। প্রধান একজন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আরেকজন উপমুখ্যমন্ত্রী। এই জন্যই কংগ্রেসের এই অবস্থা। আসলে সুদীপ দা যেখানে যায়, বিজেপিতে যতদিন আসিলেন ফেলে অশান্তি, কংগ্রেসে গিয়া কইছে আমি উপমুখ্যমন্ত্রী হয়ে যাব, 3 দিন বাকি 4 দিন বাকি নিয়ে আসলে কংগ্রেস থাকতে। এই দিন আর এখনো আইল না, বিজেপি হইয়া গেল কংগ্রেসে, তারপরে এলো না। ওনার কপালটাই খারাপ, আর কংগ্রেস আইতো না কেন্দ্রে। তো এই জন্য এই যে নির্বাচন আপনারা প্রমাণ করলেন, জনগণ প্রমাণ করলেন, আমরা না, বিজেপি, আমরা যারা এমএলএ এমপি, আমাদের ক্ষমতা নেই এই রাজ্যে মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠন করা। এই কাজটা আপনারা করেছেন, কারণ আমাদের কাজকর্মে বিচারে আপনারা বুদ্ধ দিয়েছেন। এই জন্য এখন আবার লোকসভা যেহেতু নির্বাচন, হয়তোবা আমার কাছে খবর আছে, আমি এখন আজকে বলছি না, কিছু কিছু লোক এখন রাস্তা আটকাও, একটু হাঙ্গামা লাগা, আলোচনা চলছে। গতকালও একটা জায়গায় গোপন বৈঠক হয়েছে, যদিও গোপন থাকেনি। হ্যাঁ, আমাদের সুদীপ দা, আমাদের আরো কত রাজা প্রজা সবাই মিলে মিশে আবার ষড়যন্ত্র করছে, কিন্তু সাবধান। সাধারণ জনগণ আমরা সুখে আছি, একটু শান্তিতে আছি, এটা যেন ভঙ্গ না হয়। লোকসভা নির্বাচন এই সিপিএম কংগ্রেস মিলে যতই আরো ছোট মতো পার্টিকে নিয়ে চিন্তা করো, মোদিজিকে কিছুই করতে পারবে না। আসলে আমাদের কাছে খবর 10-12 দিন যাবত কিছু কিছু লোক দিল্লিতে 5 স্টার হোটেলে অনেক আরাম এসে আসছিল 10 দিনের মতো। মোদির কাছে তো যাওয়া অনেক দূরের কথা। অমিত শাহর আশায় আমরা অমিত শাহ নিয়ে একবার ডাকি, সকালে ডাকবো, নাইলে বিকালে, নাইলে পরের দিন, এই করতে করতে 10 দিন পরে দুঃখে মন ভাঙ্গা আইসে আগরতলায়। আইয়া এখন কইতাছে না বিজেপি
তো এখন আমাদের সঙ্গে বইতেই রাজি না। আবার কর্মী যারা, আমার জনজাতি ভাইদেরকে কইতেছি আমি, আমাদের মাথা যারা করেন তারা এখন গ্রামাঞ্চলে বলে বিজেপির সঙ্গে আমরা এলায়েন্সে যাইতেছি, মন্ত্রীও লইতেছি, তোমরা যাইও না। এই কথাই বিশ্বাস করা ঠিক করা। তাড়াতাড়ি বিজেপিতে আসেন, লোকসভা নির্বাচন ঘোষণার আরো মাত্র 10-12 দিন বাকি। তাড়াতাড়ি আয়া পড়েন, সম্মান পাইবেন। লোকসভা নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে আইলে কইব ওই খাইতে আইসে দেখো। তো এর থেকে ভালো আগে পড়েন, আমরা সম্মান দিব। ভগবান আসেন, ডিটেলস বলবেন। আমার কল্যাণপুরে একটু যেতে হয় আর একটা অনুষ্ঠানে, তো তার জন্য আমি সংক্ষেপে বলে আমি আমার ইয়েটা আমি সমাপ্ত করতে চলেছি। শুধু একটা কথাই বলবো, যে যাই কথা বলো, এই ত্রিপুরা রাজ্য 2টা পদ্মফুল, আবার নরেন্দ্র মোদী পাবেন, আবার দিল্লিতেও আমাদের সরকার আসবে। আপনারা কোনো চিন্তা করবেন না, মোদীকে আপনারা রেখে দিন, আন্দোলন ছাড়া শুধু পেতে থাকুন। বাড়িতে বসে বসে পাবেন, আন্দোলনের দরকার নেই। ওই সিপিএম বলে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই করতে হয়েছে আমাদের 10 বছরে না, এমন কাজ মোদী করছে, লড়াই তো দূরের কথা, আমরা ভাবছিও না এটা পাইয়া লুমু। 3 বছর খাওয়ানোর পরে কেউ ভাবছিল না আরো 5 বছর খাওয়াইবো, না ভাবছি না। এটাও তো হইতেছে আমাদের দেশে। এই জন্যই আজকে যারা যোগদান করবেন আমি সবাইকে স্বাগত জানাই। এবং আপনারা মেইন স্ট্রিমে ঠিক সময় সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তো কাজে আপনারা আমাদের মোদিজির হাতকে শক্ত করুন, এই কথা বলে সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, বিজেপি।